প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করিয়াছেন মানুষকে আলাপ হতে। পাঠ কর, আর তোমার প্রতিপালক মহামান্বিত, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়াছেন মানুষকে, যা সে জানিত না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত প্রধান অতিথি, গ্রেড বরেণ্য প্রফেসর এমিরাটাস ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাওয়ার সম্মানিত চেয়ারম্যান মেজর জেনারেল আলমগীর এম এ ওয়াদুল, বিপিএসসি, সম্মানিত রাওয়া কার্যনির্বাহী সদস্যগণ এবং উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি কনক খালেদ পারভীন, মেম্বার লাইব্রেরি পাবলিকেশন, রাওয়া বইমেলা 2021 আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। প্রথমে আমি কৃতজ্ঞতা স্মরণ করছি সেই সকল চিন্তাবিদ ও জ্ঞানীগুণী রাওয়া কর্মকর্তাদেরকে, যাদের সুদূর প্রসারী চিন্তা ও কর্মের বিনিময়ে আমরা পেয়েছি আজকের রাওয়া। আর আপনার মাগফিরাত কামনা করছি যারা আমাদের মাঝ থেকে চলে গেছে। আজ শীতের সকালে প্রকৃতির অপরূপ লীলায় মেতেছে রাওয়া, আনন্দিত হয়ে সেজেছে বইমেলা। বলা চলে 21শে বইমেলার পূর্ব প্রস্তুতি এই আয়োজন। 21শে বইমেলা যেমন জাতীয় লেখক সাহিত্যিকদের প্রতিনিধিত্ব করেন, তেমনি রাওয়া বইমেলা আমাদের সামরিক বাহিনীর প্রাক্তন সদস্যদের সাহিত্যকর্মের দল। আমাদের মধ্যে অনেক লেখক আছেন যাদের লেখনী জাতীয় পর্যায়ে প্রশংসিত এবং পুরস্কৃত হয়েছে। সাহিত্যের বিভিন্ন স্তরে অনেক রাওয়া সদস্যগণ জড়িত, নিয়মিত প্রকাশিত হচ্ছে এই রাওয়া বইমেলা। সাহিত্যকর্মে উৎসাহ ও রাওয়া পাবলিকেশনকে সমৃদ্ধ করার জন্য গঠিত হয়েছে রাওয়া রাইটার্স ফোরাম। রাওয়া পাবলিকেশনের একটি পূর্ণাঙ্গ প্রকাশনা প্রতিষ্ঠান করা হয়েছে। অবশেষে তাদের প্রতি আমি কৃতজ্ঞ, যাদের অক্লান্ত পরিশ্রমের উপহার হিসেবে এই সুন্দর গোছানো আজকের বইমেলা। আমি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সম্মানিত অতিথির প্রতি। অনেক ব্যস্ততা সত্ত্বেও ওনারা আমাদেরকে সময় দিয়েছেন এবং এসেছেন, করেছেন রাওয়া বইমেলা সার্থক। ধন্যবাদ দিচ্ছি আগত সকল প্রকাশনা কর্মকর্তাদেরকে, উপস্থিত সকলকে। আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এখন মঞ্চে আসছেন রাওয়ার ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল কাউন্সিল Guest, respected chairman, ladies and gentlemen, assalamu alaikum. We are indeed very happy that being military officers, which is not outside, that military officers are only for fighting and doing battles and this and that. But actually, military officers are the, if not the best, but near to best intellectuals, not only in Bangladesh, it is throughout the world. Because we heard the name of Socrates. Many of us do not know that Socrates was a captain in the Greek army. And this captain, for writing books and doing the intellectual practices, he was given hemlock. Nevertheless, even in our time, here in Rawa, আমি একটু বাংলা ইংরেজি মিক্স করে বলবো। আমাদের প্রধান অতিথি, উনি ইংরেজি ডিপার্টমেন্টের বাংলাদেশ হওয়ার পর সর্বপ্রথম চেয়ারম্যান 1972 সালে ইংরেজি ডিপার্টমেন্টের। বাট উনি ইংরেজি পড়ে ইংরেজদের বিরুদ্ধে সত্য কথা বলা, এবং ওনার জন্ম ব্রিটিশ আমলে 1936, আমার জন্ম পাকিস্তান আমলে। সো ইংরেজি পড়ে বাংলাকে ভালোবাসাতে যায়, তার একটি প্রমাণ আমাদের আজকে প্রধান অতিথি। একই ডিপার্টমেন্টে একজন ভদ্রমহিলার নাম লীলা নাগ। She was associate of Netaji Subhash Bose, and English people were very afraid of her. So she was also from English department. Dr. Munir Chaudhary, his book we read in intermediate, Raktakta Pranto, but he is from English department. So what I was telling that intellectualism is not always welcome.
sometimes for writing books, people are declared non-grata. As Socrates was cleared after 2,500 years by the Athens High Court that whatever done in 500 BC was the wrong thing done to him. So, Rawa is lucky to have intellectuals like you. It's not only our officers, their families, their spouse, their children, everybody. If we read their books, we will get the proof of that. But we sometimes hear that nobody comes in the book fair, nobody buys book. It's a change. You know, in the initial days, books were written on the stones, on the skins of animals. And probably we may not know the largest book in the world. It is in one of our neighboring countries. It is in Myanmar, in Mandalay. In one of the pagoda, the largest book of 730 sheets, iron sheets, 1460 pages, is the largest book of the world, written on iron plate. But nowadays the paper book is being neglected. Why? Because people are now writing books on the face, known as Facebook. So Facebook has replaced your paper book, your skin written book, your iron plate written books. So do not get demoralized. People are reading books more now. May not be the paper book, but they are reading e-book. We heard about Amazon. Amazon is the largest bookstore in the world. But do you know that they do not have any store? They do not own a single book. Because this is e-books, e-marketing. So we have to adjust with the change. There is nothing permanent in the world. It is only the change. But we have to be very careful what we are writing. You heard the name of a book, Satanic Verses, written by Salman Rushdie. Now he is hiding because any time, in any place, his life is at stake. You heard about Boko Haram in Nigeria because books are good. Again, books are bad. You cannot misguide people by writing books. So Boko Haram means books are haram. Books written by whom? Non-believers who undermine your belief, undermine your faith. So my request to the writers, we are all writers, maybe in the online or in the paper. We should be very careful. Our writing should be for the humanity, for the betterment of the society and for the betterment of the country. So I hope we will get some guidance from our chief guest today, because he is a veteran of Dhaka University and we many here sitting are alumni of Dhaka University. So with that, thank you very much for your patient hearing. সবাইকে জয় মাসির আন্তরিক শুভেচ্ছা। স্বাধীনতার 50 বছর পূর্তির এইখানে রাবা কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের শুরুতে আমি স্মরণ করছি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি আরো স্মরণ করছি জানা অজানা সকল শহীদ এবং গাজীদের যাদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশের সর্বজন বিদিত পরম শ্রদ্ধেয় প্রফেসর এমেরিটাস সিরাজুল ইসলাম চৌধুরী। উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম এবং শুভ সকাল। আজকের এই মহতী অনুষ্ঠানে কথা বলার সুযোগ পেয়ে আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্য বোধ করছি। এই জন্য আজকের এই অনুষ্ঠান আলোচনা করেছেন দেশের বরেণ্য এবং গুণী ব্যক্তিত্ব ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরী। আমার বলতে দ্বিধা নেই
যে এমন একটা গুণী ব্যক্তিত্বের উপস্থিতিতে কিছু বলতে গিয়ে আত্মই করতে আমি খুবই উত্তেজিত বোধ করছি। ভাষা কথা কোনো যদি ভুল হয়ে থাকে স্যার সবার সুন্দর চোখে দেখতে। হাওয়া বইগুলা শুরু হয়েছে 2014 সালে। মাঝে গত বছর প্রান্তিক করোনার জন্য ছিল, আমরা আবার স্বরূপে ফিরে এসেছি। এবারে মেলার উদ্দেশ্য সম্পর্কে কিছু না বললেই নয়। হাওয়া বইগুলার উদ্দেশ্য হচ্ছে আমাদের নিজস্ব লেখকদের লেখনীয় শক্তির বিকাশ করা, আরো গভীর সাহিত্য চর্চায় উৎসাহিত করা এবং সর্বোপরি তাদের সুপ্ত ব্যথার বিকাশ ঘটিয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে। আমি মনে করি আমার এই উদ্যোগ অনেকাংশে সফল এবং প্রার্থনা করি ভবিষ্যতে যেন আরো সফলতার মধ্যে। রাবার নিজস্ব প্রকাশনায় প্রতি ম্যাগজিন বের হয়, রাবার মেয়ের মহাবর্তী রাবার রিভিউ। এবার আমি একান্তই একটি ব্যক্তিগত অনুভূতি বিষয়ে আপনারা জানতে চাই। আমার মনে হয় আমাদের জাতিগতভাবে এমন একটি পর্যায়ে আছি এখানে মানবিক মূল্যবোধ, সৎ মানবিকতা এবং মুক্ত বুদ্ধি চর্চার সৌন্দর্য সাহিত্য এবং সংস্কৃতি চর্চার যথেষ্ট আছে। এই কথা নমস্কার করে সমৃদ্ধ সাহিত্য, সংস্কৃতি ও শিল্প চর্চার মাধ্যমে একটি জাতি বা মানচিত্র পরিচিতি পায় বিশ্বদরবার। এর মাধ্যমে আমরা আমাদের সেই প্রাঙ্গণের যে ভাটার ভাব পরিলক্ষিত হচ্ছে তা পুনরায় জাগিয়ে তুলতে পারে। সকল শিল্পের মধ্যে লেখনী শিল্প একটি শক্তিশালী শিল্প। প্রায় সেই আমার অনেক বন্ধু বান্ধব, ছাত্র সহকর্মীজন এবং প্রাঞ্জল লেখনী শক্তি আমাকে সম্মোহিত করে। আমার মনে হয় অনেক সময় আমার মনের কথাই তারা লেখক জীবন্তভাবে ফুটিয়ে দিল, অথচ আমি পাই না। এটাই তাদের নাম, এটাই তাদের শিল্প। লেখনের এই সম্মোহিত শক্তি এটা বিজ্ঞানের কোন সূত্রে পড়ে যে 2+2 4 হয়ে গেল। যাদের লেখা অন্যের মন ছুঁয়ে যায় তারাই সার্থক। আমি একটু উদাহরণ দিতে চাই। আমার বন্ধু কবি কারুল হাসান, একদিন আছে কিনা, তার একটা কবিতা ইফ ইউ ওয়াক ইন দ্য ডার্ক বা আন্ধারে থাকলে, এই কবিতায় মনোমুগ্ধকরভাবে তিনি তার আন্ধারের ইতিবাচক দিক ফুটিয়ে দিয়েছেন। অন্ধকারের নিজস্ব সক্রিয়তা ও বিমূর্ত রূপ আছে। গভীর দৃষ্টি দিয়ে অনুভব করেছেন কবি, আমাদের সামনে তুলে ধরেছেন। আন্ধারের মাঝেই একজন ব্যক্তি তার সক্রিয়তা, তার শক্তি, তার ভবিষ্যৎ পরিকল্পনা যদি চায় খুঁজে বের করে। আমার মনে হয় এই ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে যদি আমরা জীবনকে কিংবা সমাজকে উপলব্ধি করি, তাহলে সমাজ পরিবর্তনের উপলব্ধিও চলে আসে। আর এই অনুভূতি উপলব্ধি লেখক তার লেখক দিয়ে তুলে ধরে যদি আমাদের হৃদয়ে ছুঁতে পারে, তাহলে তা বৃহত্তর পরিসরে ইতিবাচক সম্মান গ্রহণ করতে পারে। পরিশেষে আমি সকল সংশ্লিষ্ট ব্যক্তিত্বের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি, যাদের অক্লান্ত পরিশ্রমে আমার বইমেলা আজ এই পর্যায়ে পৌঁছেছে। আমি আরো ধন্যবাদ জানাচ্ছি এবারের বইমেলার সংশ্লিষ্ট সকল ব্যক্তিবর্গদের, যারা পরম মমতায় এর সফলতার জন্য নিরলস পরিশ্রম করেছে। সবশেষে আবারও আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর থেকে আমাদের আমন্ত্রণ গ্রহণ করে অনুষ্ঠান করার জন্য আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা
Professor Emeritus Dr. সিরাজুল ইসলাম চৌধুরী, আমাদের আজকের প্রধান অতিথি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিয় শিক্ষক এবং সেরা শিক্ষক। আমরা যখন 70 দশকের প্রথম দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, তার বিভাগে স্যার আমাদের চেয়ারম্যান ছিলেন। তাকে পেয়ে আমরা গর্বিত। অথবা ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরীর জন্ম 23শে জুন 1936 ঢাকার বিক্রমপুরে। পিতা হাফিজউদ্দিন চৌধুরী, মাতা আসিয়া খাতুন। ওনার প্রয়াত স্ত্রী ডক্টর নাজমান হোসেন চৌধুরী, 2 মেয়ে রমণকার চৌধুরী এবং স্বামী চৌধুরী। তার শিক্ষা জীবন শুরু হয় ঢাকার বিক্রমপুরে, পরে রাজশাহী ও কলকাতায়। ঢাকার সেন্ট গ্রেগরিয়ান স্কুল থেকে ম্যাট্রিক, নটরডেম কলেজ থেকে আইএ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে বিএ অনার্স এবং এমএ। পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা লিডস বিশ্ববিদ্যালয় ইউকে 1960 সালে, পিএইচডি লেস্টার বিশ্ববিদ্যালয় ইউকে 1968 সালে। ওনার এই পরীক্ষার ফল প্রকাশের পূর্বে মুন্সিগঞ্জের হরগঙ্গা কলেজের ইংরেজি প্রভাস গ্রুপে প্রথম শিক্ষকতা পেশায় যুক্ত হন। পরবর্তীতে জগন্নাথ কলেজে অল্প কিছুদিন শিক্ষকতার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে 1957 থেকে 2001 পর্যন্ত লেকচারার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং প্রফেসর হন। 2004 থেকে 2008 পর্যন্ত তিনি ইউজিসি প্রফেসর ছিলেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস প্রফেসর। প্রায় 100 গ্রন্থের রচয়িতা অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী 21 পদক 1996 সালে, বাংলা একাডেমি পুরস্কার 1978 সালে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণা সম্মান পদক 1988 সালে, কাজী মাহমুদুল্লাহ পদক 1983 সালে, বাংলাদেশ লেখক শিল্পী পদক 1975 সালে, লেখিকা সংঘ পদক 2001 সালে, আব্দুর রব চৌধুরী পদক 2004 সালে, অলঙ্কৃত সাহিত্য পদক 1988 সালে, বিশিষ্ট পদক 2010 সালে, দৈনিক ডেস্টিনি গবেষণা পদক 2010 সালে, মার্কেন্টাইল বাংলা সাহিত্য পদক 2011 সালে, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সম্মাননা 2013 সালে, মানবাধিকার নাট্য পরিষদ সম্মাননা 2013 সালে, গীতাঞ্জলি সম্মাননা 2013 সালে, অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটিজ একাডেমিক অ্যাওয়ার্ড 2015 সালে, নজরুল ইনস্টিটিউট কর্তৃক নজরুল পদক 2016 সালে, শহীদ আলতাফ মাহমুদ পদক 2016 সালে। তার গবেষণা গ্রন্থ জাতীয়তাবাদ, সাম্প্রদায়িকতা ও জনগণের মুক্তি 10 বছর তিনি ধারাবাহিকভাবে লিখেছেন। 2015 সালে গ্রন্থটি দৈনিক প্রথম আলো বর্ষসেরা গ্রন্থরূপে পুরস্কৃত হয়েছে। গ্রন্থটি ইতিমধ্যে ভারতীয় সংস্করণ কলকাতা থেকে প্রকাশিত হয়েছে। তিনি বিভিন্ন জায়গায় ফেল হয়েছেন, যেমন বাংলা একাডেমি, এশিয়াটিক সোসাইটি, বাংলাদেশ অর্থনীতি সমিতি। তার সম্মাননা গ্রন্থ তার আনুষ্ঠানিক অবসর গ্রহণ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে প্রকাশিত গ্রন্থ পলিটিক্স অ্যান্ড কালচার, এসেজ ইন অনার অফ সিরাজুল ইসলাম চৌধুরী। তিনি আগের মধ্যে গবেষণা ও গ্রন্থ রচনার কাজ অব্যাহত রেখেছেন। গত 15 বছর ধরে সাহিত্য, সংস্কৃতি, দ্বৈমাসিক নতুন দিগন্ত পত্রিকাটি তিনি সম্পাদনা করে যাচ্ছেন। পত্রিকাটি নিয়মিত প্রকাশ হয়ে এখন 15 বর্ষে পদার্পণ করেছে। পত্রিকার প্রত্যেক সময়তে তার লেখা গুরুত্বপূর্ণ প্রবন্ধ প্রকাশিত হচ্ছে। এছাড়া তিনি বিভিন্ন পত্র পত্রিকায় উল্লেখযোগ্য প্রবন্ধ লিখছেন। এই সময় তিনি ইস্টার্ন ইউনিভার্সিটি, গণ বিশ্ববিদ্যালয়, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, গ্রিন ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের সমাবর্তন বক্তৃতা প্রদান করেছেন। তার অন্যান্য বক্তৃতার মধ্যে আছে এশিয়াটিক সোসাইটির বার্ষিক সম্মেলনে উদ্বোধনী বক্তৃতা এবং বাংলা একাডেমির শহীদ বুদ্ধিজীবী নজরুল স্মারক বক্তৃতা, ডক্টর আহমদ শরীফ স্মারক বক্তৃতা, তাজউদ্দিন আহমদ স্মারক বক্তৃতা, রমদান প্রসাদ সাহা স্মারক বক্তৃতা, অধ্যাপক খান সারোয়ার রশিদ স্মারক বক্তৃতা,
কামিজ ফাতেমা মহসিনার স্মারক বক্তৃতা, কর্নেল কাজী নুরুজ্জামান স্মারক বক্তৃতা, জ্ঞান তাপস আব্দুর রাজ্জাক গুরুজন সহ অনেক স্মারক বক্তৃতা তিনি দিয়েছেন। তার সভাপতিত্বে সমাজ আন্দোলন অধ্যয়ন কেন্দ্রের গবেষণা ও স্মারক বক্তৃতা নিয়মিত অনুষ্ঠিত হচ্ছে। প্রতি বছর নিয়মিত অনুষ্ঠিত বাংলাদেশ দেয়াল পত্রিকা উৎসবের আয়োজনে তিনি নেতৃত্ব দিয়ে আসছেন। এ সময় এথিক্স সোসাইটি নামে একটি বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে সম্মানিত করেছেন। প্রফেসর চৌধুরী একজন সফল ও সম্মানিত শিক্ষক। তার কাজের উপর নিখিল পর্যায়ে গবেষণা হয়েছে, পত্র পত্রিকা লেখা হয়েছে। তার পরিচালনায় 9 জন গবেষক পিএইচডি ডিগ্রি লাভ করেছেন। বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে তার রচনা করা হয়। সাংস্কৃতিক ও সামাজিক আন্দোলনে তার অংশগ্রহণ উল্লেখযোগ্য। কর্মজীবনে তিনি ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট সিন্ডিকেটের সদস্য ছিলেন। 2 বার তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট কর্তৃক উপাচার্য নিয়োগের প্যানেলে মনোনয়ন পান, কিন্তু তিনি বিসিএ হননি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থ সংস্থার প্রতিষ্ঠাতা সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচ্চতর মানববিদ্যা গবেষণা কেন্দ্র তার উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ অর্থাৎ ডাকসুর তিনি 9 বছর কোষাধ্যক্ষ ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সম্পাদকের দায়িত্ব তিনি পালন করেছেন। 1971 সালে পাক সামরিক বাহিনীর জেনারেল তিক্কা খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে 6 জন শিক্ষককে আনুষ্ঠানিকভাবে স্বতন্ত্র করে দেয়, তিনি তাদের অন্যতম। উসমানী উদ্যান রক্ষা আন্দোলন ও লালন ফুটের আখড়া রক্ষার আন্দোলনে তিনি নেতৃত্ব দেন। আড়িয়াল বিল রক্ষা আন্দোলনে তিনি যুক্ত ছিলেন। দেশের সকল গণতান্ত্রিক ও সামাজিক আন্দোলনে তিনি সকল সময় সামনের কাতার থেকে নেতৃত্ব দিয়ে আসছেন। আমরা প্রফেসর চৌধুরীর সুস্থ সফল জীবন কামনা করছি। ধন্যবাদ। এই ধরনের অনুষ্ঠানে, বইমেলার অনুষ্ঠানে অতিথিরা থাকেন, আবার প্রধান অতিথিও কাউকে করা হয়। কিন্তু বইমেলাতে অতিথি হচ্ছে বই। আমরা সবাই বইয়ের আতিথেয়তা উপলক্ষে এখানে সম্মিলিত হয়েছি। আমরা কেউ পাঠক, কেউ লেখক, লেখকরাও পাঠক বলে, এবং বই হচ্ছে আমাদের অতিথি। এবং এই প্রসঙ্গে আমরা তো এটা জানি যে বই মানুষের কত বড় বন্ধু। বইয়ের তুলনায় বন্ধু আর কোথাও পাওয়া যায়। আমি 3 বছর আগে এই বইমেলাতে, রাওয়ার বইমেলাতে এসেছিলাম। তখনও এই কথাগুলোই বলেছিলাম, আজকে সেই কথাগুলোই আবার বলতে হয় যে বইয়ের বিকল্প নেই। আমরা সাহিত্যের পাঠ থেকে জানি যে বই কত গুরুত্বপূর্ণ। আমি 2টো উদাহরণের কথা সবসময় মনে এবং বলতে ভালোবাসি। একটা হচ্ছে একটা উপন্যাস জোসেফ কনরাডের লর্ড জিম নাম। সেই উপন্যাসের নামও একজন তরুণ নাবিক ও ইংরেজ, সে একটা অপরাধ করেছিল। অপরাধটা হলো যে জাহাজ নিয়ে 900 যাত্রী নিয়ে একটা ভঙ্গুর জাহাজ যাচ্ছিল মক্কাতে, এবং সেই জাহাজটা মনে হলো যে ডুবে যাবে মাঝখানে। তখন এই নাবিকরা, ইউরোপের নাবিকরা জাহাজটা পরিত্যাগ করে চলে যায়, কারণ 900 যাত্রী লাইফ পোর্ট আছে অল্প কয়েকটা। সেই তার মধ্যে এই তরুণ জীব যেতে চায়নি, শেষ মুহূর্তে গেছে, কিন্তু জাহাজটা ডোবেনি। এবং সেই অপরাধে এই নাবিকদের বিচার হয়েছে, কারো শাস্তি হয়েছে, কেউ পালিয়ে গেছে। জিমের শাস্তিটা ছিল যে সে আর কোনোদিন কোনো জাহাজে
নাবিক হতে পারবে না। তখন সে নানান রকম কাজে করে এবং শেষ পর্যন্ত সে একটা কাজ পেল মালয়েশিয়াতে। এখন আমরা যাকে মালয়েশিয়া বলি, তার তখন অনেক অনুন্নত, এই যে 1899 সালে বই লেখা, সেইখানে সে যাচ্ছে চাকরি নিয়ে একটা ট্রেডিং কোম্পানির ম্যানেজার হিসেবে, এবং তার সুটকেসে সে দুটো জিনিস নিচ্ছে। একটা হচ্ছে একটা পিস্তল আত্মরক্ষার জন্য, আরেকটা হচ্ছে একটা বই, শেক্সপিয়ারের কমপ্লিট ওয়ার্কস। এবং এই যে শেক্সপিয়ারের কমপ্লিট ওয়ার্কস নিচ্ছে, আরেকটা পিস্তল নিচ্ছে, এই দুটোই তাকে রক্ষা করবে সে ভাবছে। যখন সে ওইখানে পৌঁছেছে জঙ্গলের মধ্যে, সে দেখে যে তার পিস্তলে কোনো গুলি সে আনেনি, না এনে ভালো করেছে, কেননা তাহলে তাকে নানান রকম বিপদের মধ্যে পড়তে হতো, যে পিস্তল ব্যবহার। কিন্তু ওই যে সে ছিল সেই থাকার মধ্যে ওই বই, শেক্সপিয়ারের নাটকের কমপ্লিট সেট, সেইটা তার বন্ধু ছিল। আমরা আরেকটা উদাহরণ জানি, আপনারা সবাই জানেন, সেটা হলো যে রবিনসন ক্রুসো জিমেরও 200 বছর আগে লোক। রবিনসন ক্রুসো জাহাজে যাচ্ছিল এবং সেই তারপরে ওই জাহাজ ঝড়ে পড়ে, জাহাজটা ভেঙে যায়। সে সাঁতরে কোনো মতে একটা নির্জন দ্বীপে ছিল, 23 বছর একাকি ছিল, প্রায় একাকি। কিন্তু ওই জাহাজ থেকে সে বই সংগ্রহ করতে, সে একটা বই ছিল, সেখানে কয়েকটা কপি ছিল, সেটা হচ্ছে বাইবেল। এই যে বাইবেল পড়ছে, বই, এই যে শেক্সপিয়ারের নাটক পড়ছে, এটা হচ্ছে ওই সংস্কৃতির অংশ। এই ইংরেজদের সংস্কৃতি খারাপ দিকগুলো আমরা জানি, তারা পরিবেশ স্থাপন করেছে, তারা পৃথিবীকে বিপর্যস্ত করেছে, কিন্তু ভালো দিকটা হচ্ছে, তাদের শক্তির দিকটা হচ্ছে যে তারা বই পড়তে অভ্যস্ত এবং সেই বই পড়ছে, পড়ে তারা শক্তি অর্জন করেছে। সেগুলো বই কেবল বন্ধু নয়, বই শক্তিও দেয়। এবং বই নানান রকম চ্যালেঞ্জের মুখে পড়েছে। যান্ত্রিক যে আবিষ্কারগুলো, যে উদ্ভাবনগুলো ঘটেছে, সভ্যতার অগ্রগতি করতে পেরেছে, সেগুলো কিন্তু একদিন বইকে সাহায্য করেছে। যেমন ধরুন, কাগজ যখন আবিষ্কার হলো, তখন বই তার সুবিধা হলো, ছাপাখানা এলো, বইয়ের সুবিধা হলো। এরপরে যখন রেডিও এলো, তখন মনে করা হচ্ছিল যে এখন আর বই মানুষ পড়বে না, রেডিও শুনবে। কিন্তু দেখা গেল রেডিওতে বইয়ের চলে যাচ্ছে, নাটক হচ্ছে, আলোচনা হচ্ছে। তারপরে যখন চলচ্চিত্র এলো, তখন মনে করা হলো যে এখন বিনোদন মানুষ চলচ্চিত্রে বই পড়বে না, বইয়ের দাম কমে যায়, কিন্তু কমে, চলচ্চিত্রেও বই ব্যবহার করা। কিন্তু আজকে যেটা আমরা দেখছি, আজকে যে ফেসবুকের কথা উল্লেখ করেন আমার বন্ধু, সেই জায়গাটা কিন্তু ভিন্ন। আজকে যন্ত্র এত শক্তিশালী হয়ে উঠেছে যে বই এখন মনে হচ্ছে কোন ঠাসা হয়ে গেছে, যে বই না পড়লেও চলে, অথবা ইন্টারনেটে দেখে চলে, অথবা ডাউনলোড করলে চলে। কিন্তু বই হচ্ছে একটা প্রাণবন্ত বস্তু বলছেন এই অর্থে যে তার একটা আকৃতি আছে, কিন্তু প্রাণবন্ত, তাকে সঙ্গে রাখা জিনিস। তাকে আপনি আপনার বাড়িতে রাখবেন, গ্রন্থাগারে রাখবেন, আপনার শয্যার পাশে রাখবেন, বিভিন্ন সময় পড়বেন, সঙ্গী হিসেবে থাকবে। সেইটি হচ্ছে বই। সেই বই এখন চ্যালেঞ্জের দিকে পড়েছে। কিন্তু বই যতদিন মানুষ থাকবে, যতদিন এই গ্রহে মনুষ্য বসবাস থাকবে, ততদিন বই থাকবে, কেননা বই হচ্ছে প্রাণীর প্রতীক। আমরা শিল্প বিপ্লবের বিভিন্ন স্তরের কথা জানি। আমরা যখন বাষ্প শক্তি আবিষ্কৃত হলো, তখন একটা শিল্প বিপ্লব হলো। তারপরে সেই বিপ্লব অনেক দূর এগিয়ে গেল, যখন বিদ্যুৎ এলো। ওই বিপ্লব আরো একটা স্তরে পৌঁছে গেল যখন কম্পিউটার এলো। কিন্তু আরেকটা যে চতুর্থ শিল্প বিপ্লবের কথা আমরা শুনছি, সেটাকে চ্যালেঞ্জ করা হচ্ছে, আসলে চ্যালেঞ্জ। কেননা এই শিল্প বিপ্লবে মনে হচ্ছে যে কৃত্রিম যে বুদ্ধিমত্তা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স,
সেইটি কাজ করবে, যে মানুষ আর তার শ্রমিক, তার মেধা, তার উদ্ভাবনের প্রয়োজন হবে না, সেই পরিস্থিতি ভয়াবহ পরিস্থিতি হবে। এবং আমরা সেই পরিস্থিতি কথা কল্পনা করতে পারছি না, কিন্তু আমরা আশা করব যে বই থাকবে, বইয়ের সংরক্ষণ, অঙ্গের বইয়ের যে গুরুত্ব সেটি থাকবে। আমি সেই জন্য এই জিনিসগুলোর কথা আমরা এখন বই পড়ার ব্যাপারটাকে বলি যে বই কেবল একলা পড়লে হয় না বা একলা পড়া যায় না। বইয়ের জন্য সবচেয়ে ভালো জায়গাটা হচ্ছে পাঠাগার, এবং এই পাঠাগার যদি থাকে তাহলে সেখানে গিয়ে আমরা বই নাকিও করতে পারি, আদান প্রদান করতে পারি। এবং এই প্রসঙ্গে আমার এই কথাটা বলা আছে যে বাংলাদেশে অনেক পাঠাগার আছে, সেই পাঠাগারগুলো এখন আর আগের মতো প্রাণবন্ত নয়, ব্যবহার হয় না। কিন্তু এই পাঠাগারগুলোকে কেন্দ্র করে আমরা সংস্কৃতি চর্চার কেন্দ্র প্রতিষ্ঠা করতে পারি। আমাদের এই পাঠাগারগুলোর একটা জায়গা আছে, বই আছে, সেইখানে কেবল যে বই আদান প্রদান হবে তাই নয়, আমরা এরকম করতে পারি যে সেইখানে বই নিয়ে আলোচনা হবে, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, বক্তৃতা হবে, চলচ্চিত্র প্রদর্শনী হবে, বিভিন্ন ধরনের প্রদর্শনী হবে, গান হবে, নানান ধরনের অনুষ্ঠান হবে, বইও পড়া হবে, সংস্কৃতির চর্চাও হবে। এবং আরেকটা জিনিস হবে, সেটা হলো যে কিশোরদেরকে আমরা জানি যে কিশোররা বাংলাদেশে এখন কিরকম দুর্দশাগ্রস্ত আছে। কিশোররা অপরাধ করে, কিশোররা জ্ঞান করে তোলে, এবং যে সমস্ত অপরাধ করে সেগুলো আগে অকল্পনীয়। এই কিশোরদেরকে আমাদেরকে নিয়ে আসা দরকার ওই সংস্কৃতি কেন্দ্রে, যে যেখানে তারা যাবে ওই সংস্কৃতি কেন্দ্রের আশেপাশে যদি জায়গা থাকে বা জায়গা খুঁজে বের করা যায়, সেখানে তারা মিলিত হবে, তারা অনুষ্ঠান করবে, গান বাজনা করবে, প্রতিযোগিতা করবে, খেলাধুলা করবে, বিতর্ক করবে, এবং বিকেলগুলো তাদের সমৃদ্ধ করবে। মানুষ এখন অসামান্য হয়ে পড়ছে। এই যে করোনা ভাইরাসের আক্রমণ, সেটি হচ্ছে চূড়ান্ত আক্রমণ, এবং এই আক্রমণের পেছনে আমাদের স্পষ্ট করে যা বোঝার ব্যাপার আছে, বলারও ব্যাপার আছে যে এর পেছনে পুঁজিবাদ আছে। পুঁজিবাদের সবচেয়ে বড় প্রতিনিধি হচ্ছে করোনা ভাইরাস, এবং দেখা যাচ্ছে এই করোনা ভাইরাসের সময়ে মানুষের যে উদ্ভাবনা শক্তি সেইটি বিকশিত হয়েছে, টিকা আবিষ্কার হয়েছে, চিকিৎসা ব্যবস্থা তৈরি হয়েছে, কি করতে হবে সেটা আমরা জানি। কিন্তু যে কাজটা করোনা ভাইরাস করছে, যাকে আমি বিবাদের প্রতিনিধি বলছি, সেটি হচ্ছে এই যে মানুষকে বিচ্ছিন্ন হয়ে গেছে, সামাজিকতা এখন অপরাধ হয়ে পড়ছে। আপনি কারোর সাথে করমর্দন করতে পারবেন না, আপনি মুখোশ করে থাকবেন, আপনাকে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। এই যে বিচ্ছিন্নতা, এটা চরম বিচ্ছিন্ন। মানুষের এই অগ্রগতির ইতিহাসে এইরকম ঘটনা আগে কখনো ঘটেনি। মানুষ উন্নত হয়েছে, কিন্তু আজকে এই উন্নতির চরম পর্যায়ে পৌঁছে আমরা দেখছি যে মানুষ বিচ্ছিন্ন হচ্ছে। বই হচ্ছে এই বিচ্ছিন্নতার বিরুদ্ধে। বই মানুষকে একত্র করে ইতিহাসের সঙ্গে, ঐতিহ্যের সঙ্গে, জ্ঞানের সঙ্গে, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষদের সঙ্গে এবং সমকালীন মানুষদের সঙ্গে, আগামীকালের যে মানুষ আসবে তাদের সঙ্গে। বই হচ্ছে বিচ্ছিন্নতা বিরোধী। আর এই যে বুঝবাদী ব্যবস্থা আছে, আমরা সেই ক্রমাগত বিচ্ছিন্নতা তৈরি করছে। এবং আমরা দেখছি যে এরই মধ্যে যখন টিকা আবিষ্কার হলো, যখন চিকিৎসা ব্যবস্থা হলো, তখন সমস্তটা ব্যবসার দিকে চলে গেছে, এবং ব্যবসায়ী সেখানে প্রধান হয়ে দাঁড়িয়েছে। আমাদের এই বই মেলা, সেই মেলা কেনা বেচা হয় বই নিশ্চয়ই, কিন্তু এটা ব্যবসা মেলা। ব্যবসা চলে মুনাফা লোকে, এবং মুনাফা হচ্ছে আজকে সমস্ত কিছুকে কর্তৃত্ব করে। এবং সেই জন্য দেখছি এই যে টিকা, এই যে চিকিৎসা, সেইতে ব্যবসা বানিয়ে চলে গেল। টিকা জানতে আসতে মানুষের গবেষণা করা হয়েছিল, সেটা এসে গেল। এবং এই মধ্যে মানুষ যখন বেকার হলো, অসংখ্য মানুষ যখন গরিব হয়ে গেল,
তখন কিন্তু এই যারা ধনী তারা আরো ধনী হচ্ছে, এবং যারা অনেক বেশি ধনী, অ্যামাজনের কথা এখানে উল্লেখ করেছেন, সেটা উল্লেখ তার মালিক এখন কি করছে, তার মালিক এখন আর বিনোদনের জায়গা পাচ্ছে না, সেজন্য মহাকাশে দিয়ে বিনোদন করছে। তারা ওইখানে বিনোদন করবে এবং একটা প্রতিবাদ হয়েছে যে আপনারা ওখানে থাকুন, পৃথিবীতে আর নামবেন না। তো এই জায়গাটা থেকে আমরা এসেছি, সেইটা হচ্ছে এই যে মানুষের ভাবনা, মানুষের সৃষ্টিকতা, সেই সমস্ত কিছু বাণিজ্যের দিকে চলে গেল। এবং এই বাণিজ্য ভয়ঙ্কর ব্যাপারটা আমরা জানি। বাণিজ্য দাস ব্যবস্থা সৃষ্টি করেছে, বাণিজ্য দুটো বিশ্বযুদ্ধ সৃষ্টি করেছে এবং তাদের ধ্বংসের বিধান হিসেবে আমরা দেখেছি। কাজে এর বিরুদ্ধে যে প্রতিবাদ, এর বিরুদ্ধে যে প্রতিরোধ, সেটি বই করতে পারে। এবং আমি এই জন্য এই পাঠাগারের কথাটা আনছিলাম যে পাঠাগারকে যদি আমরা সাংস্কৃতিক কেন্দ্র করে তুলতে পারি, তাহলে এই বিচ্ছিন্নতা দূর হবে, তাহলে আমরা আরো সামাজিক হব এবং আমরা আদান প্রদানের মধ্য দিয়ে আমাদের মনুষ্যত্বকে ধরে রাখতে পারব। এবং এইখানে আরেকটা কথা বলা দরকার যে বাংলাদেশে অনেক কিছু ঘটেছে, কিন্তু যেটা ঘটে সেটা হচ্ছে সাংস্কৃতিক জাগরণ। আমরা বলি যে রেনেসান্স হয়েছিল, বাংলায় একটা রেনেসান্স হয়েছিল 19বিংশ শতাব্দীতে ব্রিটিশ আমলে, কিন্তু সেটা আসলে ইউরোপের রেনেসান্স মতো রেনেসান্স ছিল না। সেইটার একটা মহাজাগরণ হয়, সেটা সীমাবদ্ধ ছিল শহরে, কলকাতা শহরে, এবং ওই রেনেসান্সের ভিতরে সাম্প্রদায়িকতা রেখে গিয়েছিল। সেই সম্প্রদায় থেকে ইংরেজরা উৎসাহিত করেছে। সেই সাম্প্রদায়িকতার কারণে পরবর্তীতে আমরা দেখেছি যে এখনো তার সমস্যার সমাধান। কাজে ওই রেনেসান্স না, আমরা যেটা দরকার আমাদের দেশে সেটা হচ্ছে একটা সাংস্কৃতিক জাগরণ, যে মানুষ সংস্কৃতির প্রতি আকৃষ্ট হবে, মানুষ সৃষ্টি হবে, মানুষ সামাজিক হবে, মানুষ আদান প্রদান করবে এবং সেই কাজে বই এবং যে গ্রন্থাগারকে আমরা সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে পারি, সেটাই হবে আমাদের একটা বড় অবলম্বন। আমরা সেই সাংস্কৃতিক জাগরণের জন্য প্রতীক্ষা করবো এবং আমরা এইটাও জানবো যে এই সাংস্কৃতিক জাগরণ কিন্তু উদ্দেশ্যহীন হবে না। এটা কেবল সকল মানুষের জায়গায় তা না, এটা লক্ষ্য থাকবে। লক্ষ্যটা হচ্ছে সমাজ পরিবর্তন। আমরা এটা জানি যে আমাদের এই উপমহাদেশে রাষ্ট্র বারবার বদলেছে, কিন্তু সমাজে কোন বৈপ্লবিক পরিবর্তন ঘটে। সেই 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্তের মধ্য দিয়ে একটা সামাজিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছিল, জমিদার এবং প্রজা। সেই সম্পর্কটাই কিন্তু পুনরুৎপাদিত হয়েছে নানানভাবে সমাজে, রাষ্ট্রে, এবং রাষ্ট্রের মধ্যেও আমরা সেই ভিত্তিতান্ত্রিকতা দেখি। এবং রাষ্ট্রকে যদি আপনি ভিত্তিতান্ত্রিক মনে করেন, তাহলে বই হচ্ছে মায়ের মত, এবং বই আপনাকে আশ্রয় দেয়, বই আপনাকে সামাজিক করে। রাষ্ট্র কর্তৃত্ব করতে চায়, বই আপনাকে মুক্তি দিতে চায়। এবং এই জন্য এই সামাজিক পরিবর্তনটা আমাদের দেশে ঘটেনি। সমাজ হয়ে গেছে ওই চিরস্থায়ী বন্দোবস্তে দ্বারা প্রতিষ্ঠিত সামাজিক সম্পর্ককে ধারণ করে সমাজ, যে ব্যবস্থা সেই উদ্দেশ্যটাই সমাজ পরিবর্তনের জন্য। আমি খুবই আনন্দিত যে এই অনুষ্ঠানে আমি আসতে পেরেছি। আমি যেটা বলছিলাম 3 বছর আগে একবার এসেছিলাম, তখন অনেকের সাথে দেখা হয়েছিল, এবারও অনেকের সাথে দেখা হবে। এবং আমি অভিনন্দন জানাবো রাওয়াকে তাদের এই আয়োজনের জন্য। এটা তারা প্রত্যেক বছর করছেন এবং এই দৃষ্টান্ত, এই পেশাদার একটা গোষ্ঠী থেকে একটা পরিমাণ হচ্ছে প্রতি বছর। এই দৃষ্টান্ত সারা দেশে ছড়িয়ে পড়ুন। আমরা বই লিখি, কিন্তু বই ছাপাই, কিন্তু বিতরণের বন্দোবস্ত নেই। সেই বিতরণের জন্য মেলা একটা খুব বড় জায়গা। এবং আমি ধন্যবাদ জানাই আওয়াকে আবারও
এটার আয়োজন করার জন্য, এবং আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আমাকে এখানে উপস্থিত হয়ে আপনাদের সঙ্গে মিলিত হওয়ায় এবং কয়েকটি কথা বলার জন্য। আমরা আশা করব যে প্রাণ একটা অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে আমরা আছি, সেটা আমরা সবাই জানি, কিন্তু মানুষের প্রাণ এর মধ্যে থেকে নিজেকে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করবে। সেই প্রাণের শক্তি এবং মুনাফার শক্তি, এই দুইয়ের মধ্যে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বে প্রাণের শক্তিকে জয়যুক্ত করতে হবে, এবং সেই জয়যুক্ত করার কাজে বই এবং বইয়ের প্রতি আতিথেয়তা, বইয়ের মূল্যায়ন, বই পড়া, এইগুলো কাজে যদি আমরা এই ব্যবস্থাটাকে পরিবর্তনের দিকে নিয়ে যেতে পারি। না হলে যেটা আশঙ্কা করছে বিজ্ঞানীরা, সেটা তো এই গ্রহ মনুষ্য বসবাসের উপরে থাকবে না। যে উন্নতি হয়েছে সেই উন্নতি তো প্রকৃতিকে বিপর্যস্ত করছে, প্রাণকে, বিভিন্ন ধরনের প্রাণী আছে তাদেরকে ভীষণ করে দিচ্ছে। তো আমরা জানি যে বাংলাদেশে একটা বড় অংশ নিম্নাঞ্চল প্রাণের নিচে করে দিতে পারে। তাই সেই প্রাণ বাঁচানোর যে চেষ্টা, সেই চেষ্টায় বই থাকবে, আমরা সচেষ্ট থাকবো এবং বই মেলাটাকে কাজ করবে। আপনাদেরকে আবারও অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। বইটা যখন দিবে
ব্রিগেডিয়ার জেনারেল জি স্যার চাকরি আছে অভিজ্ঞতা আছে 2 বার 3 মাস আমি স্যার কোফি আনামের সাথে 4 বছর ওনার খালেদকে নিয়ে আমার সাথে ভালো করতো ওনার সাথে দাঁড়াতাম স্যার আই ওয়াজ হ্যান্ডসাম ম্যান আপনার একটু কাইন্ডলি পরিচয় বলেন আমাদের আসসালামু আলাইকুম আপনি আসেন একটু বলেন কিন্তু স্যার এটা স্পন্সর কিন্তু হাজব্যান্ড মানে লিখে নুনি বাট অল লজিস্টিক অ্যারেঞ্জমেন্ট বাই হ্যাঁ উনি সবচেয়ে ভ্রমণ আছে শিশু চাষ আছে ওনার বিভিন্ন ছোট গল্প আছে কবিতা আছে আর ইউটিউবে আমার দুটো চ্যানেল আছে এটা আমি ভাবি আমার বাচ্চাদের গল্প শোনাই আর আমি যেটা নিয়ে খবর পড়া এটা আমার একটা জীবনের দোয়া করবেন মানে আধা ঘন্টা আগে কনফার্ম করতে না সিক্স মাত্র ওইখানকারই জানতে পারবো আপনার হাজব্যান্ড হলেন আমার হাজবেন্ড এদিকে ক্যামেরাটা বন্ধ রেখো আমাদের ছবি এটা আপনার ছবি থ্যাংক ইউ স্যার এখানে স্যার 100 টাকা আছে এর ভিতরে স্যার 20 টাকা জি6 থেকে রিলিজ অ্যাপ্লিকেশন আরও বই আছে স্যার কালেক্ট করতে পারি মানুষ কেনে এদের প্রতি অনেক হাজার
আর আমার গাড়ি চলে যাবে আমি এখানে অমরাবতী আমাদের একটা আমাদের একটা আমাদের মিলিটারি রাইটে আপনার বই আছে থ্যাংক ইউ স্যার প্রবীণদের জন্য স্পেশালি বড় করে সুবিধার জন্য হাতের জন্য হালকা হবে তার কোরআন তো অনেক বড় একটা ব্যাপার প্রফেসর জ্ঞানানন্দ অধিকারী ঢাকা ইউনিভার্সিটি উনি আমাদের এই বইটা কালেক্ট করেছেন ওনার গবেষণার জন্য জি স্যার মানুষ হাসাহাসি করছে স্যার বৈশাখী মেলায় নিজের স্টল পয়সা দিয়ে ভাড়া করে চাইনিজ ভাষা প্রচার করছে একদিনে আমি এখানে 20টার উপরে লেকচার দিচ্ছি 20 মিনিটস বিকজ আপনি বুঝবেন আগে কঠিন ছিল তখন শহীদুল্লাহের সময় কঠিন ছিল আগে বই আফটার 1949 মাসুদুম তখন বললো যে উই আর পুয়ার উই হ্যাভ টু প্রডিউস গুডস সেল উই হ্যাভ টু ইম্পোর্ট টেকনোলজি ফর দ্যাট উই মাস্ট লার্ন আদার্স ল্যাঙ্গুয়েজ অ্যান্ড আদার্স শুড অলসো লার্ন আওয়ার ল্যাঙ্গুয়েজ So how others will learn our language? Our ভাষা অনেক কিছু বাংলাদেশি শাহাদাত and his crazy Chinese language. বড়রাই তুমি অনেক সাহায্য করতেছে আমি খুব ভালো কাজ করছেন না স্যার যেটা করছে স্যার এখন আমরা রাওয়ার মাধ্যমে অনার কোড 29 now very young রিটার্ন তুমি স্যারকে একটা মহিউদ্দিন আহমদ মহিউদ্দিন আহমদ সাহেব এখন জীবিত আছেন 112 years age. He is sick. Maybe he is the oldest person. সারের দিকে তাকাই না ঠিক আছে হয়ে গেছে অ্যাপ্লিকেশন কালেকশন
থ্যাংক ইউ দিয়েছেন আগে আচ্ছা ওদিক থেকে তুলে আলোটা লাগবে ওদিক থেকে তুলে